ডিসেম্বর ১৯৭১, যে তারিখটি শুধুই বাংলাদেশের, যে তারিখটি শুধুই বাঙালির, যে অর্জন আমাদের রক্তের দামে কিনতে হয়েছে, আমাদের ছিনিয়ে আনতে হয়েছে সেই মুক্তির স্বপ্ন। সেই দিনটিতে দাঁড়িয়ে আছি আমরা ৫৩তম বার্ষিকীতে। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর থেকে ২০২৪-এর ১৬ ডিসেম্বর প্রত্যাশা এবং প্রাপ্তির ফারাক কতখানি দূরে দাঁড়িয়ে আছি আমরা। সেই সময় মুক্তিযোদ্ধারা যা চেয়েছিলেন সে কথাই কি বাংলাদেশ বলতে পারছে? সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দেশ সন্ধ্যা। আপনাদের সবার সাথে আছি আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের আয়োজনে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। বিশেষ বলতে চাই এই কারণে, ঠিক যাদের সবচাইতে বেশি অবদান ছিল এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলতে পারছি, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা শ্বাস নিতে পারছি, স্বাধীনভাবে নিজেদেরকে বাঙালি বলার সুযোগ পাচ্ছি, তেমন একজন মুক্তিযোদ্ধা আছেন আজকে আমাদের সাথে। আজ আছেন আবু সাইদ খান, মুক্তিযোদ্ধা, লেখক এবং গবেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে দেশ সন্ধ্যায়। ধন্যবাদ। আবু সাইদ খান, ৫৩তম বার্ষিকীতে দাঁড়িয়ে আছি আমরা ১৯৭১-এ। আপনি যেই দিনটিতে নিঃসন্দেহে আপনাদের চাইতে সেই দিন সবচেয়ে বেশি আনন্দিত, হয়তো পুরো বাঙালি একসাথে আপনারা আনন্দ করেছেন। ২০২৪-এ এসে আমি শুরুতেই আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, যেই মনন কিংবা যেই চিন্তা আসলে আপনারা ধারণ করেছিলেন বাংলাদেশকে ঘিরে, সেই কোনো কিছু আসলে আপনাদের প্রাপ্তি প্রত্যাশায় তো আপনারা যুদ্ধ করেনি। ২০২৪ সালে এসে আপনারা কেমন আছেন, মুক্তিযোদ্ধারা কেমন আছে? শুরুতেই যেসব শহীদের রক্তে এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। হ্যাঁ, আমরা যে স্বপ্ন নিয়ে ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্ন তো এখনো পূরণ হয়নি এবং সেই স্বপ্ন জন্য লড়াই হয়েছে। এই স্বপ্ন পূরণের জন্য তো একসময় আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে চেয়েছি, দেখা গেল গণতান্ত্রিক ব্যবস্থা নেই, সেখানে স্বৈর শাসন চেপে আছে, যে কারণে ৯০-এর গণ অভ্যুত্থান হয়। ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৩ জোটের রূপরেখা হয়েছিল, গণতান্ত্রিক বিধিবিধান কায়েম হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে পালাক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতা আসলো, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠল না। এখানে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক সমাজ চেয়েছি। আরও অন্যভাবে বলা যায় সমাজতান্ত্রিক ব্যবস্থা আমরা চেয়েছি, কিন্তু মানুষে বৈষম্য দিন দিন বাড়তে লাগলো। তো চাকরির বৈষম্যের কারণে ছাত্ররা, শিক্ষার্থীরা মাঠে নামলো। তো একজন ফেরিওয়ালা, একজন রিক্সাওয়ালা, তার কাছে তো চাকরির বৈষম্য ছিল না, তার কাছে জীবন মানের বৈষম্য। যে জন্য ফেরিওয়ালাও এ মিছিলে যোগ দিল, রিক্সাওয়ালা, দোকানি, কেরানি, সাধারণ মানুষ সবাই যোগ দিল। কেন? তারা একটা পরিবর্তন চেয়েছিল এবং যে স্বপ্ন ৭১ অঙ্কুরিত হয়েছিল, সেই স্বপ্ন আবার তারা ধারণ করেই রাস্তায় নেমেছে। তাই আমরা এইভাবে বলতে পারি যে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায়, মুক্তিযুদ্ধের অপরিত স্বপ্ন বাস্তবায়নের জন্যই ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে এবং ২৪-এর তো গণ অভ্যুত্থান হয়েছে। জনাব আবু সাইদ, আপনি বারবার বলছিলেন আসলে নানানভাবে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে গেল ৫৩ বছরের, যেহেতু আমরা হিসেব নিকেশ করছি, কিংবা প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে আসলে সামঞ্জস্য কতখানি আছে সেই চিন্তাও করছি। নানানভাবে যখন আসলে যে রাজনৈতিক দল ক্ষমতা এসছে, তাদেরকে আসলে আমরা ইতিহাসকে নানানভাবে, আমি শব্দটি ব্যবহার করতে চাই না, আমার নিজেরও আসলে একটু খারাপ লাগছে, কিন্তু ব্যবহারই করতে দেখেছি। আসলে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটিকে আমরা নানানভাবে ব্যবহার করতে দেখেছি। সেখান থেকে আমাদের দূরে সরে আসার কথা ছিল। আপনি ন্যায্যতার বাংলাদেশের কথা বলছিলেন। আমি যদি আসলে মুক্তিযুদ্ধের কথা বলি, সেই যুদ্ধ বা আসলে আমাদের পুরো ইতিহাস অনেকটাই বাংলাদেশের জাতির পিতাকে কিংবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে এই বিতর্কে থেমে আছে। সেই বিতর্ক থেকে আমরা ৫৩ বছরে কেন বেরিয়ে আসতে পারলাম না? আসলে মুক্তিযুদ্ধ এক ব্যক্তির অবদান না, মুক্তিযুদ্ধ একটা দলের অবদান না। মুক্তিযুদ্ধের নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছিল, এটা সত্য, কিন্তু অন্য বাম দলগুলো তারা মুক্তিযুদ্ধে শরিক হয়েছে। আর মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি অবদান যদি বলা হয়, কেন মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, জনগণের অংশগ্রহণ। ৭১ সালে মুক্তিযুদ্ধে ছাত্ররা, শ্রমিকরা গ্রামে গিয়েছিল, ট্রেনিং নিয়ে দেশে ফিরেছিল যারা। তো তখন আশ্রয়ের জায়গাটা ছিল কৃষকের গৃহ। কৃষকের গৃহই ছিল মুক্তিযুদ্ধের দুর্গ এবং কৃষকরাই মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে পথ দেখিয়েছে, খাবার দিয়েছে। তো এই যে কৃষক এবং সশস্ত্র মুক্তিযোদ্ধাদেরও শতকরা ৮০% তারা ছিল কৃষকের সন্তান। তো কিন্তু সেই জায়গায় কৃষকের যে স্বপ্ন ছিল, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, সেই পরিবর্তনটা কিন্তু হয় নাই। এখানে দেখা গেল ২২ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম ছিল, এখানে সাধারণ মানুষের মুক্তি আসবে, কিন্তু দেখা গেল যে পতাকা আমরা পেয়েছি, মানচিত্র পেয়েছি, কিন্তু মানুষের যে স্বাধীনতা, মানুষের যে মুক্তির স্বাদ,
সেটা কিন্তু বাংলাদেশের মানুষ পায় না। উত্তরোত্তর তো তাদের অবস্থা আরও খারাপ হয়। 22 পরিবারের জায়গা 22 লক্ষ পরিবার তৈরি হয়। কৃষক এবং শ্রমিকের জীবন মানের কোনো উন্নতি ঘটেনি। বরং এখন যদি আমরা দেখি 24 সালে এসে যদি দেখি, তো এখানে ব্যাপক শিক্ষিত যুবক যারা চাকরি পাচ্ছে না, যাদের কর্মসংস্থান হচ্ছে না। এখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অথচ কৃষকের হাত বদল হয়ে যখন পণ্য মহাজনের কাছে, আড়তদারের কাছে চলে যায়, তখন হু হু করে দাম বেড়ে যায়, যে কারণে ভোক্তারাও লাভবান হচ্ছে না, কৃষকও লাভবান হচ্ছে না, একই সঙ্গে ভোক্তারাও লাভবান হচ্ছে। এগুলো কি তাহলে দেখার কেউ নেই, নাকি আসলে যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থেকেছে তারা আসলে শুধু ক্ষমতার স্বাদটাই আস্বাদন করেছে? ঘটনাক্রমে তো তাই। যেমন আমরা যদি পিছনেও দেখেছি, যে দল ক্ষমতা এসেছে সেই দলের মানুষেরই ভাগ্য পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। গত 15 বছর একটা দল ক্ষমতায় ছিল, এবং এই ক্ষমতায় থাকার মধ্য দিয়ে আমরা দেখলাম যে এখানে একটা সোহেল তাজ একটা কথা বলেছেন, যে যখন 9 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন তখন বললেন বিএনপি অনেক টাকা করেছে, আমাদেরও টাকা কামাই করতে হবে, অনেক টাকা করতে হবে। তাহলে যে দেশে যে নেত্রী যার মুখ দিয়ে টাকা কামাই করার, অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখে, তো সেখানে যে কারণে এই টাকা হওয়ার জন্য তো দুর্নীতি হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে, এবং একদল লোক তারা ধনী হয়েছে। এবং এই ধনীদেরকে পাহারা দেওয়ার জন্য, আওয়ামী লীগের এই নব্য ধনীদের পাহারা দেওয়ার জন্য সেখানে ছাত্রলীগ, যুবলীগ, লাঠিয়াল বাহিনী তৈরি করেছে। আবু সাইদ খান, 53 বছর আগে ঠিক আপনারা যে সময়টাতে 1971 সালে যুদ্ধ করছিলেন, সেই সময় নিশ্চয়ই আপনাদের শপথ ছিল একটি বাংলাদেশকে মুক্ত করা এবং বৈষম্যহীন এক ধরনের বাংলাদেশের। সেই শপথ আজ 2024-এ এসে ফিকে হয়ে গেছে কি তাহলে? স্বপ্ন তো আছেই, মানুষ তো পরিবর্তন চায়। পরিবর্তন চায় বলেই তো এই স্বৈর শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। মানুষ পরিবর্তন চায় বলেই তো এখনও তারা বিভিন্ন দাবি দাওয়া তুলছে, এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন রকম দাবি দাওয়া তুলছে, সংস্কার চাইছে, এবং সরকার 10টা সংস্কার কমিশন করেছে। এটা তো পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে হয়েছে। এই পরিবর্তন কতটুকু হবে না হবে সেটা পরের প্রশ্ন। আপনি বিগত ফ্যাসিস্ট সরকারের কথা বলছিলেন, তারা দীর্ঘ 16-17 বছর মুক্তিযুদ্ধকে কিংবা আমাদের এই স্বাধীনতাকে নানানভাবে কিন্তু ব্যবহার করেছেন, কাজে লাগিয়েছেন, কিন্তু আসলে ঠিক যে জায়গাটিতে তাদের করবার কথা ছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে সঠিক তালিকা প্রণয়ন করবা কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের থেকে আসলে বেরিয়ে আসার আমাদের যে জায়গাগুলো ছিল, সেই মূল্যবোধের জায়গাগুলোতে টান পড়েছে কিনা, এবং সেটার জন্য আসলে প্রথম এবং প্রধান কারণ কি তাহলে রাজনৈতিক এবং অর্থনৈতিক কি? না, সেটা একটা গোষ্ঠী শাসন, একটা গোষ্ঠীতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে সেখানে এই গোষ্ঠীতন্ত্রকে প্রসারিত করার জন্য তারা নিজেরা ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে। অনেক এমনকি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, মুক্তিযোদ্ধা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক লোকেরাও মুক্তিযোদ্ধা হয়েছে, যখন তাদের বয়স 10 বছর ছিল, এরকম তারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তখন মনে করেছে যে তাদের সামাজিক একটা মর্যাদা দরকার, একটা সার্টিফিকেট দরকার। তো এইভাবে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন হয়ে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের অবমূল্যায়ন হয়েছে। এবং এই জায়গাটা, এবং অনেকে চাকরির জন্য করেছে, কিংবা ভাতার জন্য অনেকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কিনেছে। তো এই সমস্ত ঘটনাগুলো তো ঘটেছে। তো এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। তো এটা ঠিক যে আমরা 53 বছরে মুক্তিযুদ্ধের সঠিক তালিকা তৈরি হয়নি। যে দল ক্ষমতায় এসেছে সেই দলের লোকজনদেরকে নতুন করে কিছু মুক্তিযুদ্ধে অন্তর্ভুক্ত করেছে। তো এইভাবে মুক্তিযুদ্ধের তালিকা বেড়ে গেছে। আবার এটাও ঠিক যে অনেক মুক্তিযোদ্ধা, কারণ মুক্তিযুদ্ধ ছিল তো তৃণমূল মানুষের যুদ্ধ, সাধারণ মানুষের যুদ্ধ, তো তাদের সার্টিফিকেট নাই। অনেক মুক্তিযোদ্ধা এখনো দেখবেন মুক্তিযুদ্ধ করেছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তাদের সার্টিফিকেট নাই, এবং তারা হয়তো প্রত্যাশাও করেন না কোনো কিছু। কিন্তু যে রাষ্ট্রীয় মর্যাদা আসলে তাদেরকে আমাদের দেবার কথা ছিল, সেখান থেকে আমরা পিছিয়ে। সেটির আরেকটি বড় কারণ কি আসলে আমরা ইতিহাস চর্চা করতে পারিনি, কিংবা ইতিহাস চর্চা নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে আসলে বিতর্কেরও তো শেষ নেই, সঠিক কোনো গবেষণা আছে কিনা সেটি নিয়েও আছে প্রশ্ন। সেই সব কিছু নিয়ে একটু জানতে চাই। 53 বছর পর 71-এর ইতিহাস নিয়ে এখনো ঝগড়া থামলো না। যখনই যে রাজনৈতিক দল আসছে, নানানভাবে আমরা তাদেরকে ঝগড়া করার চেষ্টা করছি, তারা প্রত্যেকেই এক ধরনের এই পুরো যুদ্ধটাকে নিজেদের বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে নিজেদের কাছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং এখান থেকে বেরিয়ে আসতে না পারলে যে মুক্তি আসলে আমরা চেয়েছিলাম, সেই মুক্ত আসলে আমরা হতে পারবো কিনা? আচ্ছা, যেটা ইতিহাসের কথা যখন আসি, যে মুক্তিযুদ্ধ জনযুদ্ধ ছিল, হ্যাঁ, নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছিল, কিন্তু সেই আওয়ামী লীগের একক অবদান ছিল না। যেমন এখানে বামপন্থীরা, মৌলানা ভাসানী, মনি সিং, এমনকি সিরাজ শিকদার সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো মুক্তিযুদ্ধে শরিক হয়েছিল, তাদেরকে কিন্তু মূল্যায়ন হয় নাই। এমনকি বঙ্গবন্ধুর অবর্তমানে
বঙ্গবন্ধু যখন পাকিস্তানে কারারুদ্ধ হন 25শে মার্চ, তার অবর্তমানে নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দিন আহমেদ। তিনি আওয়ামী লীগের নেতা, সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে তার নামও কিন্তু উচ্চারিত হয়নি। এই স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 6 দফাকে 1 দফায় যারা পরিণত করেছে, যারা মুক্তিযুদ্ধের জন্য সমস্ত জাতিকে, তরুণদেরকে উজ্জীবিত করেছে, তো তাদেরও মূল্যায়ন হয় নাই। এই প্রসঙ্গে বলা যায় যে সেই সময় শাহজালাল আলম খান নিউক্লিয়াস গঠন করেছিলেন এবং তাদেরই সিদ্ধান্তে, এই নিউক্লিয়াসের সিদ্ধান্তেই 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা ওড়ানো হয়েছিল। 3রা মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে, শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে সেদিন স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এর প্রত্যয় ঘোষণা করা হয়েছিল, জাতীয় পতাকা নির্ধারণ করা হয়েছিল, জাতীয় সঙ্গীত ঠিক করা হয়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলার, মানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়েছিল। তো সেই সব ইতিহাসের সেই সব অংশকে উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ শাসক দল ভিত্তিক ইতিহাস চর্চায় আমরা ঢুকে গেছি। যখন যেই দল এসেছে তখন তারা নিজেদের মতন করে আসলে ইতিহাসকে বলার চেষ্টা করেছেন, কিন্তু যেমনি আসলে আপনি বলছিলেন যে যাদের অবদান আছে অনেককেই হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু যারা কাজ করেছেন তাদেরকে মুছে, যারা মুক্তিযুদ্ধে বড় একটি অবদান রেখেছেন তাদের কাউকে আসলে অস্বীকার করারও তো কোনো সুযোগ আমাদের সামনে নেই। সেক্ষেত্রে সঠিক ইতিহাস যাতে আমাদের মাঝে আসলে আমরা বুঝতে পারি, সেই জায়গাটি নিয়ে আমরা কেন কাজ করছি না, কোনো সরকার কেন কাজ করছেন না? ওই যে যারাই ক্ষমতায় এসেছে তারাই তাদের মতো করে ক্ষমতায় টিকে থাকার জন্য তারাই করেছে। যেমন আওয়ামী লীগের ক্ষমতার আমলে আমরা কি দেখেছি, বেগম মুজিবের, বঙ্গবন্ধুর জন্ম মৃত্যুদিন জাতীয়ভাবে পালন হতেই পারে, হয় উচিত, কিন্তু বেগম মুজিবের জন্মদিনও জাতীয়ভাবে পালন হয়েছে। শেখ কামালের, এমনকি শেখ রাসেলের এক শিশু, তার জন্মদিনও রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে। এর মানে একটা যেন রাজতন্ত্র। তো এই জনের একটা ব্যবস্থা আমাদের উপর চেপে বসেছিল। যেই বৈষম্য বিরোধী বাংলাদেশের আপনারা স্বপ্ন দেখেছেন, যেই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আসলে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, সেই বৈষম্য বিরোধী বাংলাদেশ থেকে আমরা ঠিক কত দূরে আছি? এটা তো একটা সময়ের ব্যাপার। বৈষম্য বিরোধী একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কি হবে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাথমিক হচ্ছে আন্দোলনের ফসল, অভ্যুত্থানের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার সেই বৈষম্যগুলোকে চিহ্নিত করার এবং কোথায় কোথায় বৈষম্য, অনিয়ম রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য 10টা কমিশন বসিয়েছে এবং 10টা কমিশনের রিপোর্ট আসবে। এবং এখানে আজকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সব কমিশনগুলো মিলে একটা ঐক্যমতের কমিশন হবে এবং সেখান থেকে নির্বাচন এবং সংস্কারের বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করা হবে। তো আমরা স্বপ্ন দেখতে চাই, আগাতে হলে স্বপ্ন দেখতে হয়, এখনো ব্যাপারটা স্বপ্নের পর্যায়ে রয়েছে, আকাঙ্ক্ষার পর্যায়ে রয়েছে। 54 বছরের ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ নানান রকম চড়াই উতরাই দেখেছে, পাল্টে গিয়েছে আমাদের রাজনৈতিক গতিপথ। কখনো আমরা সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করেছি, কখনো আবার আসলে আমাদেরকে অনেক ধরনের রাজনৈতিক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়েছে। হয়তো 54 বছর কি জাতির জীবনে খুব একটি বড় পরিসর নয়, এরপরে আসলে একটি জাতি হিসেবে আমরা নানানভাবে স্বপ্ন দেখেছি। যদি বলতে চাই যে গড়ায়ও নিরিখেটি হয়তো শুধু একটি প্রজন্ম, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য আসলে আপনারা যে স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই স্বপ্ন আমরা কতখানি বাস্তবায়ন করতে পারছি? যে পরিবর্তনটা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, সবকিছুর মূলত রাজনীতি, দেশটা তো রাজনীতি পরিচালনা করবে। তো যখন রাজনীতি ঠিক না হয়, রাজনৈতিক নেতৃত্ব যখন সঠিক পথে পরিচালিত না হয়, নেতারা যখন পথ হারায়, নেতারা যখন দুর্নীতিতে নিমগ্ন হয়, তখন তার ভবিষ্যৎ আর থাকে না। এই জন্য দরকার হচ্ছে সাচ্চা এবং নেতৃত্ব। সেক্ষেত্রে আসলে পুরো দায়কে আমরা শুধু রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতাদের উপর চাপিয়ে দিতে চাই, নাকি আসলে আমাদের প্রত্যেকের, যারা জনগণ আছেন, যারা ভোটার আছেন, কিংবা আপনারা যারা আসলে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, প্রত্যেকের জায়গা থেকে একটি বড় দায়িত্ব বা দায় আছে, কিন্তু মূল দায়িত্বটা রাজনৈতিক দলের। কেননা আমরা তো ক্ষমতা যখন নির্বাচনের ভিতরে ক্ষমতা রাজনৈতিক দলের কাছে চলে যায়। অতএব রাজনৈতিক দল যদি ঠিক না হয়, রাজনৈতিক দল যদি ভুল পথে পা বাড়ায়, তখন দেশটাও ভুল পথে চলে যায়। রাজনৈতিক দল যদি সঠিক পথে অগ্রসর হয়, তখন দেশটা অগ্রসর হয়। হ্যাঁ, তা এই জন্য জনগণের দায়িত্ব আছে। জনগণ যখন দেখলো যে পরপর 3টা নির্বাচন হলো না, সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলো না, তখন জনগণের ভিতর ক্ষোভ এবং ক্রোধ জেগেছিল। সেই ক্রোধ এবং ক্ষোভের আগুনে এইটাকে পতন হয়ে গেল, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো। তো এই যে জনগণ, কিন্তু জনগণের কাছে তো সবসময় জনগণকে এটা করার জন্য অনেক মূল্য দিতে হয়। জনগণ
15 বছর ধরে ক্ষোভ যন্ত্রণার প্রশমিত হয়েছে 15 বছর পরে এসে। জি, আবু সাইদ খান, আপনি 2024-এর কথা বলছেন, আমরাও আসলে বারবার বলার চেষ্টা করেছি 2024-এ এসে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি একটু প্রশ্ন করতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধ, আসলে সেই সময় আমরা যে বিজয় পেয়েছি, যে স্বাধীনতা আমরা পেয়েছি, 1971-এর 16ই ডিসেম্বরকে আসলে কোনো কিছুর সাথে, সেই বিজয়কে, সেই স্বাধীনতাকে কোনো কিছুর সাথে মিলিয়ে ফেলার সুযোগ কি আমাদের সামনে আছে? দেশ একবারই স্বাধীন হয়েছে, সেটা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং অসংখ্য মা বোনের আত্মত্যাগের বিনিময়ে, নির্যাতনের তারা নির্যাতিত হয়েছেন, তার বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটা কোনো কিছুর সাথে তুলনীয় নয়। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা মানচিত্র, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এগুলো পেয়েছি, এটা অপরিবর্তনীয়, এটা তুলনা হতে পারে না। আর এই যে 24-এর এটা একটা গণ অভ্যুত্থান, এটাকে আমি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখি না। জি, কিন্তু আসলে যেই আপনি যে স্বপ্নের কথা বলছিলেন, সাধারণ মানুষের মাঝে আসলে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের সময় আপনারাও আসলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। কি মনে করছেন 53 বছর পেরিয়ে যখন আমরা 54 বছরে পা রেখেছি, সেই সময়টাতে সেই রকম গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো কি না? আমি প্রশ্ন রেখে একটি বিরতিতে যেতে চাই। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। আবু সাইদ খান, আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছিলাম, আপনারা যখন যুদ্ধ করেছেন, যে গণতান্ত্রিক ধারার বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছেন, সেই গণতান্ত্রিক বাংলাদেশে বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আমরা কতটা দূরে আছি? আচ্ছা, প্রথম হচ্ছে আমি একটু বলি, পুতুলের একটা গান আছে যে আলু বেচো ছোলা বেচো বেচো বাখরখানি, তো ওখানে আছে যে বেচো না বন্ধু তোমার চোখের মণি, এবং ওই গানেরই আর একটা লাইন আছে, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। তা আমরা স্বপ্ন বেচতে চাই না, চোখের মণিও বেচতে চাই না, স্বপ্নও বেচতে চাই না, এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই, এবং এই স্বপ্নই হচ্ছে জীবন, এবং এই স্বপ্নের মধ্যেই হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তা আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের বাস্তবায়ন হয় নাই, কিন্তু স্বপ্ন এখনও আমাদের চোখে আছে। এই স্বপ্ন নতুন প্রজন্মের মধ্যেও এই স্বপ্ন অঙ্কুরিত হচ্ছে এবং হবে। অতএব আমাদের হারাবার কিছু নেই, বরং পাবার আছে। এই স্বপ্নের বাংলাদেশ একদিন গড়ে উঠবেই, কেননা 30 লক্ষ শহীদের, লক্ষ লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে পারে না, এবং এই 24-এরও শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। রক্তের ধারায়, এই মুক্তিযুদ্ধের রক্তের ধারায় 90-তে রক্ত ঝরেছে এবং 24-এ রক্ত ঝরেছে, এবং সব শহীদের রক্তের যে বাংলাদেশ, আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটা একদিন বাস্তবায়িত হবে। এই স্বপ্ন নিয়ে তো আমরা বেঁচে আছি। যে স্বপ্ন আপনারা দেখেছেন, সেখানে নিশ্চয় অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছেন। 1972 সালে বাংলাদেশের কোটিপতি ব্যাংক হিসাব ছিল মাত্র 4টি, সেটি 1975 সালে হয়েছে 47টি, 90-তে এসে দাঁড়ায় 943টি, এবং আমি যদি সম্প্রতি হিসাব আপনাকে বলি, সেটি বছরেই $16 বিলিয়ন শুধু পাচার হয় বাংলাদেশ থেকে। অবশ্যই আসলে কোটিপতির সংখ্যার বাড়ার লক্ষণ হয়তো ভালো, সমৃদ্ধি আমাদের দরকার, কিন্তু মুক্তিযুদ্ধ তো নিশ্চয়ই সুযোগ এবং সম্পদের একটি সুষম বন্টন চেয়েছিল, সেই সুষম বন্টন আমরা করতে পেরেছি? সেখানে প্রশ্ন, কোটিপতি হোক, দেশে শিল্প উদ্যোক্তা হোক, কিন্তু এখানে তো পাচারকারী হয়েছে, যারা হুন্ডি করে, হুন্ডির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করে দিচ্ছে, তারা তো দেশে শিল্প গড়ছে না। এবং এই দেশটা হচ্ছে লুটপাটের ক্ষেত্র, যেমন ব্রিটিশরা লুটপাট করে তাদের দেশে টাকা নিয়ে গেছে, আর ব্রিটিশরা নাই, কিন্তু এই দেশের লোকেরাই এখন লুটপাট করে সেই দেশগুলোতে, ব্রিটেন আমেরিকাতে টাকা পাঠাচ্ছে। আমার কাছে এটাই মাঝে মাঝে মনে হয়, যদি ব্রিটিশরা বুঝতে পারতো যে এই দেশের লোকই তাদের দেশে টাকা পাঠাবে, তাহলে ওরা আগেই স্বাধীনতা দিয়ে চলে যেত। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই জায়গা থেকে আমাদেরকে এটার একটা বিহিত হওয়া দরকার, এর একটা প্রতিকার হওয়া দরকার। এই টাকা পাচারকারী তাদের বিচার হওয়া উচিত, এবং টাকা ফিরিয়ে আনা সম্ভব, এবং এর জন্য দরকার পলিটিক্যাল কমিটমেন্ট, এর জন্য দরকার, সেইটাই বলছি, এর জন্য দৃঢ় অঙ্গীকার দরকার। সেই অঙ্গীকারটা আমাদের দরকার, এই অঙ্গীকারটা এই সরকারের থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর থাকতে হবে, এবং এই প্রশ্নে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। আপনি যে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, হওয়ার টাকাটা আমাদের ফেরত আনতে হবে, রাজনৈতিক কমিটমেন্টের কথা বলছেন। এখন সে 2024 সালে এসে বাংলাদেশে যারা রাজনীতি করছেন, যে রাজনৈতিক দলগুলো আছে, কিংবা যারা শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্বে আছেন, তাদের আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? তারা আসলে তাদের সেই রাজনৈতিক কমিটমেন্ট 1971 সালে আসলে আপনারা যেই আশ্বাস নিয়ে যুদ্ধ করেছেন, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন কি? রাজনীতিতে যেমন স্বপ্ন এবং পরিবর্তনের লোকেরাও আছে, আবার সুবিধাবাদীরাও আছে।
যারা কেবলমাত্র ক্ষমতার স্বপ্ন দেখে। রাজনীতিতে দুটো ধারাই সবসময় বহমান। একটা লোক দরকার রাজনীতির মধ্যে দিয়ে যারা নিজেদের ভাগ্যের পরিবর্তন চাইছে, আবার অনেকে রাজনীতিতে নিবেদিত প্রাণ রাজনৈতিক দল আছে, কর্মী আছে যারা সমাজের পরিবর্তন চাইছে। অতএব রাজনীতিতে এখানে এই পরিবর্তনশীল রাজনীতি, অর্থাৎ যারা সমাজ পরিবর্তনের রাজনীতি করে তাদেরকে নেতৃত্বে আসতে হবে এবং সেটা আনার দায়িত্ব জনগণের এবং সব শ্রেণীর মানুষের। অর্থাৎ এখানে যদি সঠিক, যোগ্য এবং কল্যাণকামী নেতৃত্ব গড়ে উঠতে পারে তাহলে হয়তো পরিবর্তন সম্ভব হবে। জি, ক্ষমতা নিয়ে যখনই আমরা কথা বলছি, ক্ষমতার ভাগাভাগি হতে আমরা যুগের পর যুগ ধরে বাংলাদেশে দেখেছি। হয়তো ধরে নিলাম ক্ষমতার ভাগাভাগি সম্ভব, কিন্তু ইতিহাসের তো আসলে কোনো ভাগাভাগি হয় না। সেখানে আসলে ইতিহাসবিদরাও একই বৃত্তের অংশ হয়ে উঠছেন কিনা, এই কারণে আসলে আমরা বাংলাদেশের যে রাজনীতি সেটির মূলধারায় আসলে বারবার পট পরিবর্তন হবে এবং সবকিছু নিজের মতন করে বদলে নেবার যে এক ধরনের সংস্কৃতি, সেটি একটি বড় দায় রাখে কিনা। আসলে ইতিহাস বদলানো যায় না। সাময়িক কালের জন্য ইতিহাস তারা নিজেরা নিজেদের কৃতিত্ব দাবি করতে পারে, ইতিহাস ইতিহাসই, এবং ইতিহাসের তথ্য বিকৃত হয়, যার যার মতো করে বয়ান তৈরি হয়, কিন্তু ইতিহাসের ঐতিহাসিকদের যে সঠিক বয়ান সেটা অভিন্ন। ৭১-এ কী ঘটেছিল, ৯০-তে কী ঘটেছিল, কিংবা ২৪-এ কী ঘটেছে, সব কিছুই ইতিহাস, একদিন ইতিহাস হবে। এবং অলরেডি ৭১ তো ইতিহাস, ৯০ও ইতিহাস এবং ২৪ও ইতিহাস হবে। এটা পরিবর্তন করা যায় না। ইতিহাসের দৃষ্টিভঙ্গির অনেক সময় ইতিহাসের বয়ানের পরিবর্তন হয়, কিন্তু ইতিহাসের যে সঠিক তথ্য সেটা কখনো পরিবর্তন করা যায় না। ৭১ সালে দাঁড়িয়ে আপনারা যে নতুন বাংলাদেশকে ভেবেছিলেন কিংবা যে নতুন বাংলাদেশ আপনারা প্রত্যাশা করেছেন, ২০২৪-এ এসে আমাদের আরও একবার আসলে নতুন বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসতে হয়েছে। সেখান থেকে আজকে ২০২৪ অর্থাৎ এই ৫৩ বছর পার হবার পরে সেই নতুন বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশ কেমন আছে? একটা হচ্ছে যে দেশের পরিবর্তন ঘটে নাই তা না, দেশ তো পরিবর্তন অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু যতটা পরিবর্তন ঘটেছে তার চেয়ে বেশি লুটপাট হয়েছে। তো মানুষের যে আকাঙ্ক্ষায় যেখানে আমাদের যাওয়া উচিত ছিল আমরা পারিনি, সেখানে লুটপাটের রাজনীতি, লুটপাটের অর্থনীতি ছিল। অতএব এই ক্ষেত্রেও জনগণকে অতণ্ড প্রহরীর মতো পাহারা দিতে হবে যাতে এই লুটপাট না হয়, যাতে এই চুরি না হয়, এবং যারা লুটপাট করেছে, চুরি করেছে, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা জরুরি, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটতে না পারে। ষড়যন্ত্রের কথা বলছিলেন আবু সাইদ খান, মর্যাদার প্রশ্নে বাংলাদেষ কখনোই আপোষ করেনি। সেটি ১৯৭১ আমাদের সামনে সবচাইতে বড় উদাহরণ, এবং আমরা আসলে রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছি আমাদের সেই মুক্তিযুদ্ধ দিয়ে সেই স্বাধীনতাকে, সেই বিজয়কে। এখন আসলে আমাদের দেশের বিরুদ্ধে নানানভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ আসলে বাংলাদেশকে হীন করার জন্য যে ধরনের ষড়যন্ত্র করছে সেটিও আসলে আরো একবার রুখে দেওয়ার সময় এসছে কিনা। না, পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে এই কথা আমি বলতে চাই না। পার্শ্ববর্তী দেশ থেকে কিছু অপতথ্য, তাদের দেশের মিডিয়াগুলো কিছু অপতথ্য প্রচার করছে, এমনকি নেতারা তারা কিছু মন্তব্য করছে যেগুলো সঠিক না, এবং তারা মুক্তিযুদ্ধ সম্পর্কেও তারা অপব্যাখ্যা দিচ্ছে। এবং আজকে নিশ্চয়ই আপনি নরেন্দ্র মোদীর যে আমি সেই কথাই বলছি, নিশ্চয়ই মুক্তিযুদ্ধ নিয়ে কিংবা ৭১-এর বিজয় নিয়ে ভারতের নেতৃত্ব গর্ব করতেই পারে, কেননা তারা মিত্রবাহিনী হিসেবে আমাদের সঙ্গে ছিল। কিন্তু ৭১-এ পাক ভারত যুদ্ধ ছিল না, এটা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী, ভারতীয় বাহিনী তারা একত্রিত হয়ে যুদ্ধ করেছে, এবং পরস্পর মানে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর রক্ত একই ধারায় প্রবাহিত হয়েছে, এটি ইতিহাসের সত্য। কিন্তু সেদিন যে তারা আত্মসমর্পণ করেছিল, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতীয় বাহিনীর কাছে নয়, আত্মসমর্পণ করেছিল যৌথ বাহিনীর কাছে, এবং যৌথ বাহিনী মানে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর সমন্বয় গড়ে ওঠা বাহিনী। অতএব এই ইতিহাস তো ইতিহাসেরই অংশ, এবং সেই থেকে আসলে 16 ডিসেম্বর 1971 এই তারিখটি নিশ্চয়ই শুধুই বাংলাদেশের। হিন্দু মুসলমানের বৈরিতা কিংবা জাতিগত সংঘাত আমরা কখনোই বাংলাদেশে দেখিনি, সেটি নিয়েও নানানভাবে আসলে কার্ড খেলার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাগুলোতেও আমরা আসবো, তবে আরো একটি বিরতির সময় হচ্ছে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। আবু সাইদ খান, হিন্দু মুসলমান বৈরতা কিংবা জাতিগত সংঘাত এই ধরনের বৈরতা কখন আসলে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠবে এটি আসলে বাঙালি কখনোই ভাবতেও পারে না। এরপরও নানাভাবে ষড়যন্ত্রকারীরা এই কার্ড খেলার চেষ্টা করছে, সেখান থেকেও আমাদের এখন বেরিয়ে আসতে হবে কিনা। আমি একটু ভিন্নভাবে দেখি, সাম্প্রদায়িকতা আমাদের দেশে নেই এ কথা বলা যাবে না। যখনই কোনো পট পরিবর্তন হয় তখন কিন্তু সাম্প্রদায়িক কিছু অসবর লোকেরা তারা বিভিন্নভাবে তারা সংখ্যালঘু
ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘুর উপর আক্রমণ করে এবং তাদের উপাসনালয় হামলা চালায়। এই ঘটনাগুলো ঘটে, অতীতেও ঘটেছে, এবারও ঘটেছে। কিন্তু আমরা যেটা ভারতীয় মিডিয়া যেটা দেখছি সেটাকে ফলাও করে অতিরঞ্জিত করে সেটা প্রকাশ করা হচ্ছে এবং এর পিছনে একটা অশুভ উদ্দেশ্য আছে বলে এটা সুস্পষ্ট বোঝা যায়। তো আমাদের এখানে এইটাকে তারা এক ধরনের কার্ড খেলছে। এটা তাদের দরকার এই জন্য যে ভারতে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতা আছে এবং তাদেরকে একটা সাম্প্রদায়িক উত্তাপ দরকার এবং এই সাম্প্রদায়িক উত্তাপ সৃষ্টি করার জন্য তারা নিজের দেশেও সাম্প্রদায়িকতা তৈরি করছে এবং বাংলাদেশের ঘটনাকে অতিরঞ্জিত করে তারা প্রকাশ করছে। এবং এইটা যে ভারতের সব মিডিয়া সবাই করছে তা না, ভারতের তো একটা গদি মিডিয়া বলে একটা শব্দ আছে, এই গদি মিডিয়া অর্থাৎ মোদির গদি মিডিয়া, সেখান থেকে প্রচারটা হচ্ছে এবং ভারতীয় অনেক পত্রিকায় এগুলো যে অতিরঞ্জিত অতিকথিত সেটা কিন্তু অনেক সাংবাদিক এবং লেখকরা তারাও এটা বলছেন যেটা অতিকথিত এবং এটার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করছে। এটা মোটেই কাম্য হতে পারে না। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আবু সাইদ খান, অর্ধ শতাব্দীর মাইল ফলকে দাঁড়িয়ে বাংলাদেশ ঠিক পথে এগোচ্ছে কিনা এই প্রশ্ন রেখে আমি শেষ করব। বাংলাদেশকে ঠিক পথে যেতে হবে, কোনো নেই। আমরা জনগণের আকাঙ্ক্ষায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব তারা সঠিক পথেই বাংলাদেশকে পরিচালনা করবে। তো এই জন্য তবে এই ব্যাপারটা ছাত্র জনতা যারা লড়াইয়ের শরিক হয়েছিল তাদেরকেও চোখ কান খোলা রাখতে হবে যে সঠিক পথে আমাদেরকে পরিচালিত করছে কিনা। এবং বাংলাদেশের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটি অর্জিত হয়েছে বলে আপনি মনে করেন কি? আমরা তো নিশ্চয়ই স্বাধীনতা পেয়েছি, আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু মানুষ সম্পূর্ণ স্বাধীন না। এইটা বিষয়। স্বাধীন আমরা যে পরাধীন জাতি এটা তো না। আমাদের মানচিত্র আছে, জাতিসংঘের সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব আছে। অতএব বাংলাদেশ নিঃসন্দেহে আমরা স্বাধীন, কিন্তু অর্থনৈতিকভাবে যে স্বাধীনতা দরকার, অর্থনৈতিকভাবে যে মুক্তি দরকার সে মুক্তি এখনো আসেনি। সেই মুক্তি আমরা প্রত্যাশা করতে চাই এবং বাঙালি লড়াকু জাতি আমরা বিশ্বাস রাখতে চাই সেই মুক্তি নিশ্চয়ই আমাদের হবে। বাংলাদেশ মুক্তির পথেই এগিয়ে যাবে। আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শুভেচ্ছা জানিয়ে আজকের দেশ সন্ধ্যা শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।